ন্যায় আমরা এখনো পাইনি। ন্যায় তখনই পাবো যখন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে পারবো, সেই সময় আমরা ন্যায় পাবো, তার আগে আমরা ন্যায় পাবো না। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद। भारत माता की, वंदे मातरम। आकाश बातास कापिए बोलो वंदे मातरम। दफा एक दाबी एक, दफा एक दाबी एक, अरे दफा एक दाबी एक, अरे दफा एक दाबी एक। आर्जिकर कांडे तथ्य प्रमाण लोपाट करा हलो केन मुख्यमंत्री, तुम जवाब चाই जवाब दाও। आर्जिकर कांडे तथ्य प्रमाण लोपाट करे काके बाঁচানো হচ্ছে মুখ্যমন্ত্রী, তুমি জবাব চাই জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। भारत माता की, दफा एक दाबी एक, दफा एक दाबी एक। বন্ধুগণ, আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের এই যে ডোমজুর এবং তারপরে জগৎবল্লভপুরে থেকে জগৎবল্লভপুর বিধানসভায় এই যে আমাদের পথসভা এবং তার আগে আমাদের মহামিছিল, সেই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা অনেকক্ষণ ধরে এসেছেন এবং অনেকক্ষণ থাকার পর যেহেতু রাস্তায় অসংখ্য জ্যাম ছিল আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছে, সেই জন্য প্রথমে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মঞ্চে অনেক বিশিষ্ট নেতা উপস্থিত আছেন, আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা আমাদের মোহন আদকদা উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতা মনোজ পান্ডেদা উপস্থিত, রাজ্যের আরো অনেক নেতা। একদিকে আছে আমাদের সুশান্ত বেরা, নীলাঞ্জন দা, আমাদের বহু সিনিয়র লিডার। আমাদের নীলাঞ্জন দা তমলুক জেলা থেকে এখানে দায়িত্ব নিয়ে এসেছেন, নীলাঞ্জন অধিকারী তিনি উপস্থিত আছেন। আমাদের পাশের জেলা হুগলি সাংগঠনিক জেলার সভাপতি ভাই তুষার মজুমদার তিনি উপস্থিত আছেন। আমাদের সিনিয়র লিডার একজন কৃষ্ণাদি, যিনি অবিভক্ত হুগলি জেলার সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি কৃষ্ণাদি উপস্থিত আছেন। আমাদের মন্ডল সভাপতিগণ, স্থানীয় মন্ডল সভাপতি, আমাদের এখানকার গত বিধানসভার প্রার্থী থেকে শুরু করে আমাদের আরেকজন জিএস কৌশিকদা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, অনেক আমাদের পার্টির কার্যকর্তা কর্মী যারা উপস্থিত আছেন, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, দোকানদার ভাইরা, আপনাদের সকলকে আমি নমস্কার প্রণাম জানিয়ে আপনাদের সাথে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন আরজিকর কাণ্ডে 9 তারিখে একটি ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটল। আমরা কি দেখলাম? রাত্রিবেলা একটি মেয়ে 30-31 বছর বয়স, তিনি পোস্ট গ্রাজুয়েট করছিলেন, অর্থাৎ MBBS করার পর চেস্ট মেডিসিন অর্থাৎ বক্ষ বিশেষজ্ঞ আমরা যাকে বাংলায় বলি, তাতে তিনি পোস্ট গ্রাজুয়েট করছিলেন আরজিকর মেডিকেল কলেজ থেকে। হঠাৎ করে সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেল। তার বাড়িতে প্রথম যখন ফোন গেল হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে, বাবা মার কাছে ফোন গেল, ফোন গিয়ে চলে গেল যে আপনি কি অমুকের মা বলছেন? বলছে হ্যাঁ বলছি, আপনার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আপনার আরজিকর মেডিকেল কলেজে দৌড়তে দৌড়তে আসুন। বাবা মা চিন্তায় পড়ে গেলেন, গাড়ি নিয়ে দৌড়তে শুরু করলেন আরজিকর মেডিকেল কলেজের দিকে। যেতে যেতে আরো একবার ফোন এলো। ভাবুন, প্রথম ফোনে বলা হলো যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আসুন। আবার ফোন এলো, দ্বিতীয় ফোন। কি ফোন এলো? এবার ফোন এলো আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি আরজিকর মেডিকেল কলেজে আসুন, আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি। আরো কিছু দূর মা বাবা চিন্তায়, ঠিক যেমন আমরাও কারো না কারো মা বাবা, আমিও দুটো মেয়ের বাবা। এখন এই পশ্চিমবঙ্গের এই অন্ধকার সময়ে আমার মেয়েও বাইরে বেরোলে পরে আমি সারাক্ষণ ভয়ে থাকি, যতক্ষণ না সে বাড়ি ফিরছে, যে কোন সময় কোন অঘটন ঘটে যাবে।
সেরকম প্রত্যেকটি মা বাবা তার দুশ্চিন্তার মধ্যে থাকছে যে আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটা পড়তে গেছে, ফিরবে তো ঠিক মতো নাকি আমি সঙ্গে যাব। সেই মা বাবাও আরজিকর কাণ্ডের মা বাবাও, আমাদের অভয়ের মা বাবাও সেই চিন্তায় দৌড়তে দৌড়তে আরজিকর পৌঁছচ্ছিল। হসপিটাল পৌঁছানোর আগে তৃতীয় ফোনে কি জানানো হলো, আপনার মেয়ে সুসাইড করেছে। একই ঘটনা, তার তিনবার ফোন, তিন রকমের ঘটনা। প্রথমে অসুস্থ, দ্বিতীয়বার সেন্সলেস, আর তৃতীয়বার বলা হলো যে কি না সে সুসাইড করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন? আমাদের একটা প্রশ্ন, কাকে রক্ষা করার চেষ্টা করছেন? সেটা যারা আন্দোলন শুরু করেছিলেন তারা হয়তো কিছুটা ভিতরে ঢুকে গেছেন। ভারতীয় জনতা পার্টি মনে করছে জাস্টিস এখনো আমরা পাইনি, ন্যায় আমরা এখনো পাইনি। ন্যায় তখনই পাবো যখন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে পারবো, সেই সময় আমরা ন্যায় পাবো, তার আগে আমরা ন্যায় পাবো না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন জনতা চাইলে আমি পদত্যাগ করতে রাজি আছি। আরে কাকে বোকা বানাচ্ছেন? আপনাকে যারা কাছ থেকে চেনে তারা জানে দেহত্যাগ না করলে আপনি পদত্যাগ করবেন না, কোনো চান্স নেই। আপনার ভাইপোও সেটা জানে, সেও তালে তালে ভাবছে যে পিসিটা সরে গেলে আমি চেয়ারে বসবো। সে ঘুরে বালি ভাইপো, পিসি তোমাকে চান্স দিচ্ছে না, পিসি দেহত্যাগ করলে তবেই পদত্যাগ করবে, তারপরে তুমি চান্স পেলেও পেতে পারো, তার আগে চান্স পাচ্ছ না। আমরা অবাক হয়ে দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছিলেন ডাক্তারবাবুরা। কি তাদের দাবি ছিল? 5 দফা দাবি ছিল, কিন্তু একটা দাবি তারা করছিলেন যে আমাদের জাস্টিস চাই, ন্যায় চাই। ন্যায় কাকে বলে? আমরা কি ন্যায় পেয়েছি? ডাক্তারবাবুরা দাবি করেছিলেন যে সিপি কে সরাতে হবে। সিপি মানে কলকাতা নগরপাল বিনীত গোয়েল। আমাদের ভাইরা বলছিল, বিনীত গোয়েল স্লোগান দিচ্ছিল, বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে। শুনতে খারাপ লাগছিল, তবুও কি পরিস্থিতি তৈরি হয়েছে ভাবুন। কলকাতার নগরপাল, যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডে তার সাথে তুলনা করা হতো, সেই সিপির কাছে গিয়ে ডাক্তারবাবুরা তার পদত্যাগের দাবি জানাচ্ছে, মেরুদণ্ড উপহার দিচ্ছে, বলছে মেরুদণ্ডটা সোজা করুন। আর ডাক্তারবাবুরা যেদিন সিপির অফিসের সামনে বসেছিলেন স্লোগান কি দিচ্ছিলেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবে। স্লোগান শুনলে ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছিলেন, ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে, ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটনে। ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছিলেন। কলকাতার সিপিকে দেখে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার তো চাটার লোকের অভ্যেস কম নেই। আপনার জুতো চাটতে চাটতে এমন হয়েছে, আমাদের জুতো রাস্তায় হাঁটলে মিছিল টিছিলে কালো হয়, দিদির হাওয়ায় যদি দেখবেন কালো কোনো সময় হয় না, সাদা ধবধবে থাকে। নেতা মন্ত্রী পুলিশ সবাই চাটছে, অনবরত চাটছে, চাটতে চাটতে সাদা পরিষ্কার করে দিচ্ছে দিদির জুতোকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমরা যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, যে স্বাস্থ্য দপ্তর, যার উপরে আমার আপনার সবার, আপনার বাচ্চা মেয়েটির, যাকে নিয়ে হয়তো পুজোর বাজার করতে যাচ্ছেন, তার ভবিষ্যৎ নির্ভর করছে, সে বাঁচবে কিনা নির্ভর করছে। আজকে আনন্দবাজার পত্রিকায় আমি পড়ে অবাক হয়ে গেলাম। সাধারণ মানুষ, গরিব মানুষ ডেলিভারির জন্য যখন যাচ্ছে, তাদের বাচ্চা হওয়ার যখন যাচ্ছেন সরকারি হসপিটালে, সেখানে অক্সিটোসিন বলে একটি হরমোনের ইঞ্জেকশন নিতে হয়। আজকে আনন্দবাজার লিখেছে, সুকান্ত মজুমদার বলছে তা শুধু নয়, সেই অক্সিটোসিন কি করে জরায়ুকে একটু মুখটাকে চওড়া করে দেয় যাতে সহজে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে। সেই অক্সিটোসিন ইঞ্জেকশন দিলে ডাক্তারবাবুরা বিভিন্ন হসপিটালে দেখতে পাচ্ছেন যে অক্সিটোসিন, বিশেষ করে সিজারিয়ান বেবির ক্ষেত্রে অক্সিটোসিন দিলে পরে বাচ্চার সাথে বাচ্চা এবং বিশেষ করে মা মারা যাচ্ছে। ডাক্তারবাবুরা সাময়িকভাবে অনেককে সই করে চিঠি লিখলেন যে সরকারি হসপিটালে যে অক্সিটোসিন হরমোন যে ইঞ্জেকশন আসছে সেই ইঞ্জেকশন ঠিক নেই, এতে ভেজাল আছে, ঠিক কাজ হচ্ছে না, ইঞ্জেকশন দিলে মরে যাচ্ছে, মায়েরা বহু মৃত্যু ঘটেছে। তারা কোনো তার উত্তর পেলেন না। আপনার আমার স্বাস্থ্য, সেই স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হচ্ছে। আপনার আমার ইঞ্জেকশনের সিরিজ, আপনাকে ইঞ্জেকশন করে দেওয়ার পর সেই সিরিজকে ডিসপোজেবল সিরিজ বলে ভেঙে ফেলে দেওয়া উচিত রাস্তায়। ডাক্তার সন্দীপ ঘোষের দৌলতে সেই ব্যবহার করা ইঞ্জেকশন, ব্যবহার করা মাস্ক, ব্যবহার করা
স্যালাইনের তার সব আবার ধুয়ে মুছে সার্ফের জলে পরিষ্কার করে নিয়ে আবার সরকারি হসপিটালে চলে আসছে। হয়তো এডস রোগীর গায়ে ঢোকানো হয়েছে সেই ইঞ্জেকশন, আবার হয়তো আপনার পরিবারের কারো গায়ে সেই ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া হবে, আপনি জানতেও পারবেন না অজ্ঞাত সারে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধতে চলেছে। তখন কি দিদির দিয়া লক্ষ্মীর ভান্ডার দিয়ে ট্রিটমেন্ট করলে বাঁচবেন? একবার ভাবুন তো, তখন দিদির দিয়া লক্ষ্মীর ভান্ডার কি আপনার জীবনটা বাঁচাতে পারবে? মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন 1000-1200 টাকা, সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা মনে করছে যে আপনার আমার মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে, ওদের আঁচল ধরে টানার অধিকার আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে বলেন দুষ্ছোট্ট ঘটনা, দুষ্টু ছেলেরা করেছে। শুধু প্রথম দিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন। যখন 2011 সালে আপনি ক্ষমতায় এলেন, আপনার ক্ষমতায় আসার পরই পার্ক স্ট্রিট কাণ্ড ঘটলো। যে মহিলা ধর্ষিতা হলেন, আপনার দলের লোকেরা বললেন যে এই মহিলা এবং তার কাস্টমারের মধ্যে এই গন্ডগোল এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ছেড়ে দিন, হাঁসখালি, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ, কোথায় বাদ দেব? কুচবিহার থেকে কাপ্তিক একটি জেলা নেই যেখানে ধর্ষণ এবং মার্ডারের ঘটনা ঘটছে না, একের পর এক ধর্ষণ মার্ডারের ঘটনা ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো মহিলাদেরকে আমরা মনে করি যে তাদের মধ্যে সেন্সিটিভনেস একটু বেশি থাকে, সহমর্মিতা, সহানুভূতি একটু বেশি থাকে। আপনাকে তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? যখন হাঁসখালিতে 14 বছরের একটি বাচ্চা মেয়ে আপনার দলের এক নেতার ছেলে দ্বারা ধর্ষিতা হলেন, সেই সময় আপনি বললেন যে মেয়েটি ধর্ষণ হয়েছে। আপনারা আগেই কি করে জানলেন? মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির চরিত্র খারাপ ছিল, ছেলেটির সাথে প্রেম ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি 14 বছরের একটি বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে যদি প্রশ্ন করতে পারেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার আপনার নেই, আপনার পদত্যাগ করা উচিত। আপনার সেই নৈতিক অধিকারও নেই, সেই শিক্ষাগত যোগ্যতাও নেই। আপনি একের পর এক কাণ্ড করে রাজ্যটাকে অদ্ভুত রাজ্যে পরিণত করেছেন। যেই বন্যার একটু জল ঢুকলো, আমাদের বহু অংশের মানুষ বন্যা প্লাবিত হলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বন্যার জন্য লাফিয়ে পড়লেন। আমি গেছিলাম তমলুক লোকসভার পশ্চিম পাঁশকুড়াতে, আমাকে রাস্তায় গাড়ি আটকে দিয়েছিল, গ্রামের মহিলারা অপেক্ষা করছে। ভেবেছে আমি তৃণমূলের নেতা, প্রথমে বুঝতে পারিনি। নামার পর আমাকে বলছে হাতে চালা কাঠ নিয়ে, দিদি কোথায়? বড় বড় ডায়লগ মারে, দিদি কোথায়? দিদিকে নিয়ে আসুন, আমরা চালা কাঠ দিয়ে সোজা বানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী তমলুকে গিয়ে পালিয়ে চলে এসছেন মানুষের ভয়ে, ঘাটালে গিয়ে পালিয়ে চলে এসছেন। কালকে আবার শুনলাম নতুন কোন জায়গায় যাবে। ডিবিসির সাথে গন্ডগোল শুরু করেছেন। দুজন অফিসারকে, তার চিফ সেক্রেটারিকে বললেন ডিবিসির কমিটি থেকে রেজিগনেশন দেওয়ার জন্য, ইস্তফাপত্র দেওয়ার জন্য। চিফ ইঞ্জিনিয়ারকে বললেন ডিবিসির কমিটি থেকে, যে ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে, রেজিগনেশন দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী, আপনি তো এতদিন বলছিলেন যে জল ছাড়া হয়, ডিবিসি জানায় না আমাদেরকে, এখন কেন অন্য কথা বলছেন? তার কারণ হচ্ছে আপনার ডিবিসির কমিটিতে আপনার লোক, আপনার চিফ সেক্রেটারি, আপনার ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, তারা আপনার সেই কমিটির সদস্য, যে কমিটি ঠিক করে কতখানি জল ঢালা হবে, কতখানি জল ছাড়া হবে, কতখানি জলকে রোকা হবে। তাহলে আপনি এখন ইস্তফা দিতে বললেন কেন? তাহলে এতদিন মিথ্যে কথা বলেছিলেন আপনি যে আমাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছিল। হয় এটা ঠিক, না হয় অন্যটা ঠিক, দুটো তো ঠিক হতে পারে না একসাথে। যে আপনার ইঞ্জিনিয়ার যদি ওই কমিটির সদস্য থাকে, আর আপনি বলছেন আপনি জানেন না যে এই কথা হয়ে গেছে, এই জল ছাড়ার কথা হয়ে গেছে, আর তাদেরকে আপনি ইস্তফা দিতে বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, এতজনের ইস্তফা দেওয়ার দরকার নেই, আপনি ইস্তফা দিয়ে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি হচ্ছে সমস্ত সমস্যার মূলে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ছাত্রদেরকে নিয়ে সম্মেলন করলেন, ভাইপোকে নিয়ে, আমরা অবাক হয়ে দেখলাম। সেখানে বলছেন, তার আগে এক জায়গায় বললেন আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি, আবার পরে বলছেন যে না, নির্যাতিতার পরিবারকে আমি কোনো টাকা অফার করিনি। আপনার পুলিশ এক একবার এক এক কথা বলছেন। আপনার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ডিসি, তিনি বলছেন মেয়েটিকে চাদর দিয়ে ঢাকা ছিল, কখনো তার লাল রং ছিল লাল, কখনো বলছে সবুজ, কখনো বলছেন নীল। এক রাতের মধ্যে এতবার চাদর মধ্যে গেল দিদিমণি? আরে এটা চাদর না রেলের সিগন্যাল? মিনিটে মিনিটে লাল নীল হলুদ হচ্ছে, সেটা আগে ঠিক করে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন সিবিআই এর কাছে বিচার চাই। সিবিআই হোক, FBI হোক, বিচারটা তো তথ্য প্রমাণের উপর করবে।
আপনি যে তথ্য প্রমাণ সংরক্ষণ করেছিলেন, যে 5 দিন আপনার পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্বে ছিল এই তদন্তের, সেই 5 দিনে আপনি কি করেছেন? সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে যে যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ অকারেন্স অফ ক্রাইম, যেখানে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেই জায়গায় মাত্র 1000 জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, মানে পদচিহ্ন পাওয়া গেছে। ঠিক যেভাবে গরু ছাগল মাঠে ঘুরে বেড়ায়, সেই রকম তৃণমূল নেতারা ওখানে গিয়ে ঘুরতে গেছে, বলছে যে এমন মনে হয়েছে দেখে যে কোনো টুরিস্ট স্পট, একটা মেয়ের রেপ এবং মার্ডার হয়েছে, সেখানে তৃণমূলের ডাক্তার নেতারা, পুলিশ, তারা গিয়ে মারিয়ে মারিয়ে ঘুরে বেরিয়েছে, যেন তথ্য প্রমাণ সেখানে না থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, তাই আমরা বুঝতে পারছি মানুষকে আপনি কেন উৎসবে সামিল হতে বলছেন। মানুষ এখন উৎসবে সামিল হবে না, দুর্গা পুজো করবে, বাঙালির সব থেকে বড় উৎসব, বাঙালির সব থেকে বড় পুজো বাঙালি করবে, কিন্তু মানুষ উৎসব করবে সেই দিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় আপনি নিজে চেয়ার ছেড়ে দেবেন, না ভারতীয় জনতা পার্টি টেনে হিচড়ে চেয়ার থেকে নামিয়ে দেবে, সেই দিন মানুষ উৎসব পালন করবে। সেই দিন আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হয়তো ভাবতে পারেননি কোন বাংলার মানুষ আপনার জন্য চালা কাঠ নিয়ে অপেক্ষা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভাবতে পারেননি কোন আপনাকে বাংলার মানুষ মিথ্যাবাদী বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভাবতে পারেননি বাংলার মানুষ বলবেন উই ওয়ান্ট জাস্টিস, বাংলার মানুষ বলবে দফা 1 দাবি 1 মমতার, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। মাননীয় মুখ্যমন্ত্রী ঘাবড়ে গেছিলেন, ভাবছিলেন যে বাংলার মানুষ আমার পদত্যাগ চাইছে। উনি ভাবলেন কেন্দ্র সরকার বুঝি 356 করে দেবে, লাফাতে শুরু করলেন। কি বললেন? বললেন আমাকে অশান্ত করার চেষ্টা করছে, বাংলা অশান্ত করে দিচ্ছে, আমি আসাম অশান্ত করে দেবো, আমি ঝাড়খণ্ড অশান্ত করে দেবো। আমি আসামে গেছিলাম 2 দিন আগে, আমার সরকারি প্রোগ্রাম ছিল, সেখানে বলছে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত দার সাথে কথা হয়েছিল, হেমন্ত বিশ্ব শর্মার সাথে। হেমন্ত দা বলেছেন আরে এত সাহস দিদি, আপনি আসামকে অশান্ত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ওখানে আমাদের মুখ্যমন্ত্রী আছে, ওখানে অরুণোদয় প্রকল্প 3য় ফেজ চলছে, 1250 টাকা করে দেওয়া হয়। আসাম ছোট্ট রাজ্য, মহিলাদেরকে দেওয়া হয়, বিজেপি শাসিত রাজ্য। আয়ুষ্মান ভারত পায় ওখানকার মানুষ। আমি গেছিলাম একটা ওয়ার্ডের মিটিংয়ে, 700 জন মহিলা বসে আছে, সে মিটিং করে এলাম সদস্যতা অভিযান নিয়ে। সেখানে মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আজকে লজ্জায় আমাদেরকে শুনতে হচ্ছে বাংলার বিখ্যাত ছেলে অভিজিৎ, যিনি হিন্দি সিনেমায় প্রচুর গান গেয়েছেন শাহরুখ খানের লিপসে, সেই অভিজিৎ বলছেন যে আমরা মুম্বাইতে আছি, বোম্বেতে আছি, খুব ভালো আছি, বাংলায় নেই, খুব ভালো আছি। এই বাংলা তো আমার আপনার সোনার বাংলা ছিল, আমার আপনার স্বপ্নের বাংলা ছিল, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম সবাই স্বপ্ন দেখেছিল যে সোনার বাংলা তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই বাংলাকে আপনি কোথায় পৌঁছে দিয়েছেন? আরে আপনারা তো খেলা হবে খেলা হবে গান চালাতেন, আমরা ভাবতাম একটা জায়গায় অন্তত পক্ষে সাকসেস হবে। এবার মুখ্যমন্ত্রীর বাংলা রেকর্ড করেছে, জানেন কি আপনারা? তৃণমূলের নেতারা খেলা হবে খেলা হবে গান চালায়, আর এইবার প্রথমবার স্বাধীনতার পর ভারতবর্ষের অলিম্পিক টিমে, ভালো করে মন দিয়ে শুনুন, মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল, স্বাধীনতার পর প্রথমবার বাংলা থেকে অলিম্পিক টিমে একজনও খেলোয়াড় যেতে পারেনি। মুখ্যমন্ত্রীর লোকেরা খেলা হবে গান চালাচ্ছে। আরে গানটা না চালিয়ে খেল, কাজে দেবে, খেল তাহলে খেলতে পারবি। আর খেলা হবে গান চালায় আবার, আর যখন সিবিআই ইডি ডাকে তখন আবার চিৎকার করে খেলবো না খেলবো না খেলবো না, খেলতে ডাকলে তখন আবার খেলবে না। তাই বলছি বন্ধুগণ, এই সরকার কারো নয়, এই সরকার শুধুমাত্র মানুষকে বোকা বানানোর সরকার। চাকরি নেই, মানুষের হাতে কোনো কর্মসংস্থান নেই। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে আমার স্ত্রী চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে আছে। যে এমআরআই করছে সে বাঙালি, যে ফিজিওথেরাপি করছে সে বাঙালি, যে হোটেলে খাবার দিচ্ছে সে বাঙালি, হোটেলের ম্যানেজার সে বাঙালি। ছেড়ে দিন, কলা কিনতে গেছে রাস্তায়, কলা যে বিক্রি করছে সেও বাঙালি। বাংলা ছেড়ে হাজার হাজার যুবক তারা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। চাকরি নেই, কর্মসংস্থান নেই। মুখ্যমন্ত্রীকে বললে মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলি শিল্পপতি বানিয়ে দিচ্ছে। সৌরভ গাঙ্গুলি বেহালার ছেলে, শিল্প করবে শালবটিতে আর সই করছে ফ্রান্সে। কি ভাবে এরকম শিল্প, এত বড় শিল্প আমরা কেউ দেখিনি। এবার কিছুদিন আগে বিশ্বকর্মা গেল, পুজো গেল, বিশ্বকর্মা পুজোতে সাইকেলের দোকান হোক, শিল্প কলকারখানায় পুজো হয়। তো
তো শালবনীতে সৌরভ গাঙ্গুলির শিল্প কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছে, আপনারা নিমন্ত্রণ পেয়েছেন? মিডিয়ার বন্ধুরা টিভিতে দেখিয়েছে? পাইনি তো? মুখ্যমন্ত্রী শুধু ঢপ আর চপ, চপ ওনার শিল্প, ঢপ ওনার শিল্প। এই চপ আর ঢপ শিল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। কিন্তু বেশি দিন বোকা বানাতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ জেগে গেছে, মানুষ বাঙালি জেগে, বাঙালি দেখুন উৎসব করছে না, বাঙালি পুজো করছে, সেই আনন্দ নেই। আগে ব্যানারে ব্যানারে কার্টুনে কার্টুনে ছেয়ে যেত, এখন সবাই ফিল করছে আজকে তিলোত্তমার সাথে অভয়ের সাথে যে ঘটনা ঘটেছে কালকে আমার মেয়ের সাথে হতে পারে। তখন আমি উত্তর দিতে পারবো তো? তখন আমি একা কাঁদবো তো? আর যে যারা তৃণমূল কংগ্রেসের নেতা যারা লাফাচ্ছেন, দিদির পুজো 85,000 দিয়ে দিদি পুজো কিনে নিয়েছে, সামনে দিদির একটা ছবি, ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া ছবি, একদম সামনে দিদি হাসছে, সেই ছবি লাগানো থাকবে, সবাই গিয়ে দিদিকে প্রণাম করবে। যাই যদি যাক প্রাণ হীরকের রানী ভগবান আমরা বলবো সবাই। আর মা দুর্গার প্রণাম করার আগে দিদির ছবি সামনে থাকবে, তাকে প্রণাম করে মা দুর্গাকে যারা যাবেন তার কাছে, তাদের কাছে মায়ের কাছে বলবেন, মা দুর্গা আমরা তো প্রতিবার অঞ্জলি দিই, অষ্টমীর অঞ্জলি, সেই অঞ্জলিতে বলি দশং দেহি ধনং দেহি পুত্রং দেহি মেঘা সাদা। এইবার মায়ের কাছে হাত জোর করে বলবে, দেবী বিচার দিন, বিচার চাই, ওষুধের প্রতি বিচার চাই, এই বিচার আমাদেরকে দিতে হবে, বিচার না হওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টি লড়বে। ডাক্তাররা তাদের দাবি মিটে গেছে, হয়তো ভিতরে চলে যাবেন, সুশীল সমাজ হয়তো হাঁপিয়ে গেছেন, মুখ্যমন্ত্রী বিজেপি হাঁপাবে না। বিজেপি 100 মাইল যেতে হলে চলবে, যাবে। কালকে আমরা বাঁকুড়ায় ছিলাম, বাঁকুড়াতে মিছিল করেছি, আজকে এখানে আমরা জগৎবল্লভপুরে করলাম, আগামীকাল আমি জলপাইগুড়িতে করব, আগামী পরশু শিলিগুড়িতে করব। প্রত্যেকটি জেলায় যাব, মানুষের কাছে যাব, মায়েদের কাছে হাত জোর করে বলবো, আপনার মেয়ে আপনার সন্তানের যদি সুরক্ষা চান তাহলে এই অত্যাচারী শাসককে বিদায় দিন, নচেত আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে না, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ বিজেপিও রক্ষা করতে পারবে না। আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীর ভাষা দেখে। কেন ভয় পাচ্ছি জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলছিলাম কিছুক্ষণ আগে, বলছেন আসামকে অশান্ত করে দেবো, ঝাড়খণ্ডকে অশান্ত করে দেবো, অমুককে অশান্ত করে দেবো। ঠিক সেই সময় বাংলাদেশে কিছু পট পরিবর্তন হলো, ওখানে একটি উগ্রপন্থী সংগঠন ছিল আনসারুল বাংলা, সেই আনসারুল বাংলার সভাপতি জসিমউদ্দিন সে জেলের ভেতরে ছিল, তাকে ছেড়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী এই কথা বলার পর তার ভাই জসিমউদ্দিন বেরিয়ে এসে বাংলাদেশ থেকে বলছে, দিদি তোমার কাছে আবেদন জানাই বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য। আমরা অনেক কষ্ট করে এই পশ্চিমবঙ্গ পেয়েছি, আমরা ভারতবর্ষের গর্বিত নাগরিক, আমরা দিদির পক্ষের লোক নয়, আমরা ভারত মাতার পক্ষের লোক, আমরা ভারতের সাথে থাকতে চাই। তাই বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী দূর অভিসন্ধিকে চিনুন। উনি ঝাড়খণ্ডের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিচ্ছেন, যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, উনি বন্ধ করে দিচ্ছেন। তার ইঞ্জিনিয়ারদেরকে ইস্তফা করিয়ে দিচ্ছেন ডিবিসি থেকে, যেটা ভারত সরকারের সংস্থা, সংবিধান অনুসারে সেখানে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব থাকার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে একটি পৃথক দেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমরা সাবধান করতে চাই, যতক্ষণ পর্যন্ত বিজেপির গায়ে শেষ রক্তবিন্দু আছে আমরা লড়াই করে যাব, এই বাংলাকে বাঁচানোর লড়াই করে যাব, এই বাংলাকে ন্যায় দেওয়ার জন্য আমরা লড়াই করে যাব। সেই জন্য বন্ধুগণ, সময় এসে গেছে, আর বেশি দিন বাকি নেই। 2007 সালে রেজাউল মামলা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী ইনসাফ ইনসাফ করে চিৎকার করতেন, আর সেই ইনসাফে যারা বাধা ছিলেন সেই সমস্ত অফিসারদেরকে নিয়ে এসে আজকে মুখ্যমন্ত্রী পদে বসাচ্ছে। মুখ্যমন্ত্রীর একটাই নীতি, কাজ বাড়ালে কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই বাজি। আর আপনার ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে মুখ্যমন্ত্রীর নিয়ে চিন্তা নেই। মুখ্যমন্ত্রী সেখানেও একটা স্ট্যাগ লাইন আছে মুখ্যমন্ত্রীর নীতি, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। আপনার ছেলের কি হবে সেখানে মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। চাকরি বাকরি, আপনি চেন্নাই যাবেন, বেঙ্গালুরু যাবেন, যান, মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। ভাইপো ঠিক আছে কিনা সেটা দেখা যায়। ভাইপোকে হয়তো আগামী দিনে উনি উপমুখ্যমন্ত্রী করবেন নভেম্বর মাসে, আমরা খবর পাচ্ছি। ফিরহাদ হাকিম সাহেবকে সরিয়ে নাকি অতীন ঘোষকে মেয়র করবেন, এরকম একটা খবর পাচ্ছি। তা আমরা খবরে রাখছি, নজরে রাখছি। যদি মুখ্যমন্ত্রী করেন আপনার ওটাই হয়তো শেষ ডিসিশন হবে, শেষ সিদ্ধান্ত হবে। এরপরে আপনার সরকারকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।
কি আমরা লড়বো তো? আর এই নির্যাতিতাকে যতক্ষণ না পর্যন্ত ন্যায় দিতে পারছি লড়বো তো? লড়বেন? সামনে 26-এ নির্বাচন, সেই নির্বাচনে জোর দিয়ে লড়বেন? এই সরকারকে উৎখাত করার জন্য জোর লাগাবেন? তাহলে প্রতিজ্ঞা নিন, হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। We want, we want, we want। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আর যতক্ষণ না পর্যন্ত এই পদত্যাগ হচ্ছে অথবা বাংলার জনগণের রায় নিয়ে বিজেপি কান ধরে গণতান্ত্রিক ভাবে এমনি এমনি কান ধরে না। উনি আমাদের সিনিয়র বয়সে, আমরা ওসব করি না, আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। নাহলে আমার মিডিয়া আবার খবর করে দেবে উল্টো খবর। গণতান্ত্রিক পদ্ধতিতে কান ধরে তাকে আমরা চেয়ার থেকে নামাবো, সেই দিনের জন্য প্রস্তুত হন। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ।